হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা নতুন কন্টেন্ট দিয়ে শুরু করছি। আজ থেকে আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টারের ফুল প্লেলিস্ট দেওয়ার। ওকে, সো প্রথমত আমরা যে চ্যাপ্টার দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ভেক্টর। তোমাদের এইচএসসিতে যে চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন সেট হয়, কোনো সময় 2টি কোয়েশ্চেন সেট হয় সিকিউ এখান থেকে। যে ম্যাথমেটিক্সে হায়ার ম্যাথও ভেক্টর চ্যাপ্টার থেকে সিকিউ আসে। সো তুমি বুঝতেই পারতেছো যে ভেক্টর চ্যাপ্টারটা কত ইম্পর্ট্যান্ট। সো তুমি যদি ভেক্টরটা করতে পারো তোমাকে ফিজিক্সে ব্যাকআপ দিবে অ্যান্ড ম্যাথে ব্যাকআপ দিবে। ওকে, সো আমরা চলো স্টার্ট করি। ধীরে ধীরে আস্তে আস্তে পরিচিতি বাড়বে। চলো শুরু করি। সো আগে আমাদের জানতে হবে রাশি কি। অ্যাকচুয়ালি রাশি হচ্ছে যাকে পরিমাপ করা যায় তাই রাশি। যেমন ধরে নাও দৈর্ঘ্যকে পরিমাপ করা যায়, সো দৈর্ঘ্য একটি রাশি। ভরকে পরিমাপ করা যায়, তার মানে ভরও একটি রাশি। এরপরে দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, তড়িৎ প্রাবল্য, বিভব, কাজ, যা কিছু পরিমাপ করা যায় এই আমাদের ইউনিভার্সে সব কিছুকে বলা হয় রাশি। এখন রাশি তাহলে ডেফিনেশনে কি দাঁড়াচ্ছে? যা পরিমাপযোগ্য তাকেই রাশি বলে, তাই তো? এর এক্সাম্পল আমরা যদি বলতে চাই, এক্সাম্পল কি হবে? ধরে নাও দৈর্ঘ্য, ওকে এটা ঠিক আছে। ওকে, সো আমাদের রাশির এক্সাম্পল কি কি আছে? আমরা বলতে পারি দৈর্ঘ্য, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। দ্রুতি, ভর, ত্বরণ, মন্দন, বেগ, প্রাবল্য, বল ইত্যাদি, তাই তো? এই মহাবিশ্বে যাকে পরিমাপ করা যাবে তা সবই হচ্ছে রাশি। তাহলে কি আমরা ভালোবাসাকে রাশি বলতে পারবো? ঘৃণাকে রাশি বলতে পারবো? নট ডেফিনেটলি। সো আমরা জানি ভালোবাসা, ঘৃণা এগুলোকে পরিমাপ করা যায় না। সো যাদেরকে পরিমাপ করা যায় না তাদেরকে আমরা রাশি বলতে পারবো না। যাদেরকে পরিমাপ করা যায় তারা সবই রাশি, তাই তো? রাশি কত প্রকার ও কি কি? সো রাশিকে আমরা দিকের উপর ভিত্তি করে 2টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশিটা কি তাহলে? দেখো, স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে কোনো রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হলে, শুধুমাত্র মানের প্রয়োজন হলে তাকে আমরা কি বলতে পারি? স্কেলার রাশি, তাই তো? এর জন্য কোনো দিকের প্রয়োজন হয় না। যেমন আমি তোমাদের যদি বলি সময় পরিমাপের জন্য কি কোনো দিকের প্রয়োজন আছে বলো তো? সময় পরিমাপের জন্য কোনো দিকের প্রয়োজন নাই। কারণ দক্ষিণ দিকে কত ঘন্টা হলো তার জন্য উত্তর দিকে কিন্তু দক্ষিণ দিকে 1 ঘন্টা হলে উত্তর দিকে তো আর তার জন্য ডিফারেন্ট কোনো টাইম হবে না ডেফিনেটলি, তাই না? মডার্ন ফিজিক্স অনুযায়ী যদিও সময়টা আপেক্ষিক, কিন্তু আপাতত এটা ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যেই পড়ে। দ্যাটস ওয়াই আমরা ক্লাসিক্যাল ফিজিক্সকে কনসিডার করতেছি, ঠিক আছে? তার মানে সময় পরিমাপ করতে কোনো দিকের প্রয়োজন নেই। এরপরে দৈর্ঘ্য পরিমাপ করতে কোনো দিকের প্রয়োজন নেই। তারপরে আর কি কি হতে পারে? দ্রুতি পরিমাপ করতে কোনো দিকের প্রয়োজন হয় না। সো দ্রুতি একটা স্কেলার রাশি। বিভব কি? বিভব একটি স্কেলার রাশি। কাজ একটি স্কেলার রাশি, ঠিক আছে? ভর কি? ভরও একটি স্কেলার রাশি। এইগুলো পরিমাপ করতে কখনোই আমাদের দিকের প্রয়োজন হয় না, শুধু মানটাই প্রয়োজন হয়। তাহলে যে সকল রাশি পরিমাপের জন্য শুধু মানের প্রয়োজন হয় তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে বলবো স্কেলার রাশি, তাই তো? এখন ভেক্টর রাশি কি?
তাহলে যে রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমাদের মান ও দিক উভয়ের প্রয়োজন হবে তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। আমি আবার বলছি, একটু খেয়াল করে শোনো। ভেক্টর রাশিটি কি? কোনো রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হলে তাদেরকে আমরা কি বলবো? ভেক্টর রাশি। সো ভেক্টর রাশির এক্সাম্পলগুলো কি কি আছে একটু খুঁজে বের করতে হবে। তোমাদের আশেপাশে সব এক্সাম্পলগুলোকে রিকল করতে হবে যে আমাদের আশেপাশে কি কি আছে, কোন কোন কোয়ান্টিটিগুলো আছে যেগুলোকে ভেক্টর রাশি হিসেবে আমি কনসিডার করতে পারি। চলো, ভেক্টর রাশি কি কি হতে পারে তাহলে? ভেক্টর রাশি হতে পারে বেগ, ত্বরণ, মন্দন, তারপরে প্রাবল্য, বল, এগুলো সবই কি? ভেক্টর রাশি। কেন? আমি একটু এক্সাম্পল দিয়ে বলি। বলটাকে তুমি একটু কনসিডার করো। দেখো, একটা স্থির কোনো রিক্সা আছে তোমার সামনে। সো তুমি রিক্সার পেছন থেকে যদি ওকে বল প্রয়োগ করো তাহলে রিক্সাটা অফকোর্স সামনের দিকে আগায় যাবে, তাই না? তখন ওর সরণটা কোন দিকে হচ্ছে? সামনের দিকে। এবার তুমি সিমিলার বা একই পরিমাণ বল যদি উল্টা দিকে প্রয়োগ করো তাহলে রিক্সাটা কোন দিকে যাবে? রিক্সার সরণটা কিন্তু বিপরীত দিকে হবে, অর্থাৎ ও পিছনের দিকে যাবে। সো বলের ডিরেকশনের উপর ডিপেন্ড করে সরণটা হচ্ছে, তাই না? তাহলে তুমি বল কোন দিকে প্রয়োগ করতেছো তার উপর ডিপেন্ড করে বস্তুর সরণ হচ্ছে। তাহলে বলটা কি রাশি হবে? যেহেতু বলটা নির্ভর করে দিকের উপর, তার মানে আমরা বলতে পারি বল একটি ভেক্টর রাশি। তেমনি প্রাবল্য একটি ভেক্টর রাশি। প্রাবল্যের দিক কোনটা? প্রাবল্যের দিক হচ্ছে, যদি আমরা তড়িৎ প্রাবল্য বলি তাহলে একটা মাঝখানে পজিটিভ চার্জ থাকলে, ধরে নাও এখানে একটা মাঝখানে পজিটিভ চার্জ আছে এবং এর তড়িৎ ক্ষেত্র হচ্ছে এটা। সো এখানে যদি তুমি আরেকটা পজিটিভ চার্জ রাখো তাহলে এর প্রাবল্যটা কোন দিকে কাজ করবে? বাইরের দিকে। কেন বাইরের দিকে? কারণ পজিটিভ চার্জ আরেকটা পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে, এই কারণে এটা বাইরের দিকে কাজ করবে। যদি আমি পজিটিভ চার্জ না রেখে নেগেটিভ চার্জ রাখতাম তাহলে অফকোর্স এটাকে অ্যাট্রাক্ট করতো, দ্যাটস ওয়াই ডিরেকশনটা ভেতরের দিকে হতো। এর মানে হচ্ছে প্রাবল্য একটি ভেক্টর রাশি, কারণ প্রাবল্যের দিক আছে, তাই না? ত্বরণ দিক আছে, বেগ অফকোর্স দিক আছে, তোমরা জানো বেগের একটা নির্দিষ্ট দিক থাকে। ওকে, কারণ দ্রুতি তোমরা দেখেছিলে কি? দ্রুতি এটি একটি স্কেলার রাশি, কারণ দ্রুতির কোনো দিক ছিল না। এবার দ্রুতির সঙ্গে যখন তুমি ডিরেকশন বা দিককে কম্বাইন করতেছো তখন দ্রুতিটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? তখন সেটা দ্রুতিটাই হয়ে যাচ্ছে বেগ। ওকে, তার মানে আমরা বলতে পারি বেগের মানটা হচ্ছে দ্রুতি, আর দ্রুতির সাথে যদি আমরা দিক লাগাই দিই তাহলে সেটা হয়ে যাচ্ছে বেগ। সো এটা খুবই সিম্পল। যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের দরকার, দিকের কোনো প্রয়োজন নেই, সেগুলোকে বলা হবে স্কেলার রাশি। আর যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন হবে তাদেরকে আমরা বলবো কি? ভেক্টর রাশি। ওকে, এরকম আরো অনেক এক্সাম্পল আছে, লাইক বল। এরপর কি হতে পারে? ত্বরণ হতে পারে, তাই না? সরি, ত্বরণ তো লিখছিলাম। ওজন হতে পারে। ওজনের দিক কোন দিকে বলো তো? ওজনের দিক পৃথিবীর কেন্দ্রের দিকে, নিচের দিকে, তাই না? এর একটা দিক আছে, সুতরাং ওজনটা কি? একটি ভেক্টর রাশি। ওকে, আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। দেখো, ভেক্টর রাশির যে প্রকাশ, ভেক্টর রাশিকে কি কিভাবে প্রকাশ করা হয়। ওকে, সো ভেক্টর রাশিকে কি কিভাবে প্রকাশ করা হয়? দুটি ভাবে ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করতে পারি। একটা হচ্ছে জ্যামিতিক ভাবে, আর যেটা ড্রয়িং এর মাধ্যমে আমরা প্রকাশ করি। আরেকটা হচ্ছে লেটারের মাধ্যমে, যাকে আমরা বীজগাণিতিক প্রকাশ বলি। সো ড্রয়িং এর মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়? দেখো, ধরে নাও একটা নদীতে স্রোত আছে ডান দিকে, তাই না? স্রোতের বেগটা কোন দিকে? ডান দিকে। সো আমি রাইট সাইডে একটা অ্যারো সাইন দিলাম। এবার নদীতে একদম এপার ওপার সোজাসুজি একটা নৌকা রওনা দিল। সো নৌকাটা রওনা দিল সোজাসুজি, তাহলে নৌকা এখানে স্রোতের বেগটাকে আমি পি ধরে নিচ্ছি আর নৌকার বেগটাকে কিউ ধরতেছি। দেখো, বেগের কি ডিরেকশন আছে না? নদীর স্রোতের বেগটাকে আমি কোন দিকে এঁকেছি? ডান দিকে। একটা দিকে এঁকেছি আমি, একটা অ্যারো সাইন দিয়ে এঁকেছি, একটা তীর চিহ্ন দিয়ে। সো এই যে আমি নদীর স্রোতের বেগকে একটা দিকে আমি তীর চিহ্ন দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে জ্যামিতিক প্রকাশ। আবার নৌকার বেগকে আমি একটা দিকে প্রকাশ করলাম, এটা কি? এটাও একটা জ্যামিতিক প্রকাশ। এমন যদি হয়
যে মনে করো এখানে মাটিতে কোনো বস্তু আছে, এবার তুমি এর উপর বল প্রয়োগ করতেছো এদিক থেকে এদিকে, তার মানে বস্তু এদিক থেকে এদিকে সরে যাবে, সরণটা হবে ডান দিকে। তার মানে এখানে তুমি যে বল প্রয়োগ করতেছো এফ, এটাকে তুমি একটা অ্যারো সাইন দিয়ে ড্র করে দেখিয়ে দিয়েছো যে বলটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে প্রয়োগ করা হচ্ছে। এই বল প্রয়োগের কারণে বস্তুটার সরণ কোন দিকে হচ্ছে, ডান দিকে। এটাকেও তুমি ড্র করে যখন দেখিয়ে দিচ্ছ, এই ড্রয়িংসগুলো বা অ্যারো সাইনগুলো দিয়ে আমরা বলতে পারি যে এটা ভেক্টর, এর একটা ডিরেকশন আছে, কোন দিকে তুমি এর অ্যারো সাইনটা ডিরেকশনটা দেখলে বুঝতে পারতেছো এটা ডান দিকে, তাই না? সো এই যে প্রকাশটা আমি যখন তীর চিহ্ন দ্বারা ভেক্টরকে প্রকাশ করতেছি ড্রয়িংয়ের মাধ্যমে, তখন সেটাকে বলা হচ্ছে জ্যামিতিক প্রকাশ। আবার ভেক্টরকে লেটারের মাধ্যমে প্রকাশ করা হয়, লেটারের মাধ্যমে প্রকাশ করলে তখন সেটাকে বলা হয় বীজগাণিতিক প্রকাশ। কিভাবে? ধরে নাও একটা ভেক্টর হচ্ছে এ, ধরে নাও একটা ভেক্টর হচ্ছে এ, ওকে। এখন ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করা হবে? এর উপরে একটা অ্যারো সাইন দিয়ে, আবার কোথাও কোথাও শুধু একটা দাগ দিয়ে প্রকাশ করা হয়, আবার কোথাও কোথাও এটাকে বোল্ড হরফে প্রকাশ করা হয়, যেটা শুধুমাত্র প্রিন্টেড যে কোনো রাশির জন্য হয়, কারণ তুমি খাতায় লিখতে গেলে ওভাররাইট করবা না। সো আমরা যে বীজগাণিতিক প্রকাশটা ব্যবহার করি সেটা হচ্ছে কোনটা? এটা। আমরা যে কোনো লেটারের উপরে তীর চিহ্ন দ্বারা বোঝাই যে এই রাশিটি কি ভেক্টর রাশি। লাইক তুমি ধরে নিতে পারো যে বলটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে বলকে কিভাবে প্রকাশ করব আমি? বলকে সাধারণত এফ দ্বারা প্রকাশ করা হয়। তার মানে বলের যে প্রতীক এফ, এর উপরে একটা অ্যারো সাইন দিলে বোঝা যাবে যে বল একটি ভেক্টর রাশি। তেমনিভাবে যদি সরণকে প্রকাশ করতে চাও, তাহলে সরণের প্রতীক কি? এস। যেহেতু এটি একটি ভেক্টর রাশি, তাহলে এটাকে তুমি বীজগাণিতিকভাবে কিভাবে প্রকাশ করবে? লেটারের সাহায্যে, শুধুমাত্র এর উপরে একটা অ্যারো সাইন দিয়ে। যদি বেগকে প্রকাশ করতে বলি, তাহলে অবশ্যই বুঝতে পারতেছো বেগের উপরে একটা অ্যারো সাইন দিলে এটি বেগ যে ভেক্টর রাশি সেটাকে প্রকাশ করা হচ্ছে লেটার দ্বারা। সো আমরা দুইটা ভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে ড্রয়িংয়ের মাধ্যমে যেটাকে জ্যামিতিক প্রকাশ বলে, আরেকটা হচ্ছে লেটারের মাধ্যমে যেটাকে আমরা বলি বীজগাণিতিক প্রকাশ। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। কি আছে? আমরা এখন দেখব যে ভেক্টরের কি কি কাইন্ড আছে, ভেক্টরের কি কি প্রকারভেদ আছে, কত ধরনের ভেক্টর আছে। ঠিক আছে? সো প্রথমেই দেখতে পাচ্ছ কি ভেক্টর? স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর, এই যে নামগুলো আছে, নামটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এর নেচারটা কেমন হবে। ঠিক আছে? দেখো, কোনো ভেক্টর রাশির পাদবিন্দু ইচ্ছা মতো নির্ধারণ করা গেলে তাকে স্বাধীন ভেক্টর বলে। আমরা ভেক্টরকে যে জ্যামিতিকভাবে প্রকাশ দেখছিলাম, ধরে নাও এটা দুইটা অক্ষের মধ্যে একটা বিন্দুকে আমি প্রকাশ করতেছি, লেটস সে এখানে একটা ভেক্টর আছে, বলকে আমি প্রকাশ করতেছি এইভাবে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। সো এর মধ্যে আমি একটা ভেক্টরকে ড্র করতেছি, ধরে নিচ্ছি এটা বল ভেক্টর। ওকে, তাহলে বল ভেক্টরের এখন পাদবিন্দুটা কোথায়? তুমি দেখতে পাচ্ছ এর পাদবিন্দু হচ্ছে মূল বিন্দুতে। এই পাদবিন্দুটা যদি এই বলের জন্য নির্ধারিত না হয়, তার মানে আমরা যদি কোনো ভেক্টরের পাদবিন্দুকে নিজেদের ইচ্ছা মতো নির্ধারণ করতে পারি যে এটি কোথায় হবে, তাহলে সেই ভেক্টরকে বলা হবে স্বাধীন ভেক্টর। কারণ কি? এটার পাদবিন্দু নির্ধারণের জন্য আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারতেছি, আমরা স্বাধীনভাবে ডিসিশন নিতে পারতেছি যে এই ভেক্টরের পাদবিন্দু কোথায় থাকা উচিত। যখন কোনো রেস্ট্রিকশন থাকতেছে না, তখন সেটাকে আমরা বলি স্বাধীন ভেক্টর। কারণ এর জন্য আমরা স্বাধীন যে এর পাদবিন্দুটা কোথায় নেওয়া হবে। ঠিক আছে? তাহলে কোনো ভেক্টর রাশির পাদবিন্দু ইচ্ছা মতো নির্বাচন করা গেলে তাকে বলা হবে স্বাধীন ভেক্টর। তেমনিভাবে সীমাবদ্ধ ভেক্টর এর অপোজিট, এর একদম সেন্সটা হচ্ছে এর অপোজিট। তুমি অবশ্যই বুঝতে পারতেছো, এই ডেফিনেশনগুলো কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তুমি নামগুলো দেখলেই তুমি রিকল করতে পারবে অ্যাকচুয়ালি এইটা কি ধরনের ভেক্টর। তো স্বাধীন ভেক্টর যদি এমন হয় ওর পাদবিন্দু আমি ইচ্ছা মতো নির্ধারণ করতে পারি, তাহলে সীমাবদ্ধ ভেক্টরটা কেমন হওয়া উচিত? অফকোর্স ওর পাদবিন্দু আমাদের ইচ্ছা মতো আমরা নির্ধারণ করতে পারবো না। তার মানে একটা নির্ধারিত বিন্দু থাকবে, যে বিন্দুতেই ওর পাদবিন্দু হবে, এটা আমাদের ইচ্ছা মতো আমরা পরিবর্তন করতে পারবো না। সো এইরকম ধরনের ভেক্টরটা হবে সীমাবদ্ধ ভেক্টর। দেখো, কোনো ভেক্টর রাশির পাদবিন্দু ইচ্ছা মতো নির্বাচন করা না গেলে, এটা কি ছিল? পাদবিন্দু ইচ্ছা মতো নির্বাচন করা গেলে, তাই না? যদি পাদবিন্দু ইচ্ছা মতো নির্বাচন করা যায়, তাহলে সেটা হচ্ছে
স্বাধীন। আর আমি যদি ভেক্টরের পাদবিন্দু নিজেদের ইচ্ছা মতো নির্বাচন না করতে পারি তাহলে সেটা হচ্ছে কি ভেক্টর? সীমাবদ্ধ ভেক্টর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপর কি হচ্ছে সদৃশ ভেক্টর। সদৃশ কথাটার মানে কি বলো তো? সদৃশ কথাটার মানে কি? সদৃশ মানে একই ধরনের, তাই না, একই রকম। সো দেখো সমজাতীয় একাধিক ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তাদেরকে সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলে। এখন প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি যদি ব্রেকডাউন করি, দেখো সমজাতীয় বলতে কি বোঝায়? ভেক্টর তুমি তো জানো, বলও ভেক্টর আবার বেগও ভেক্টর। এখন বল আর বেগ কি একই জাতীয় বলো তো? অফকোর্স না। বল এক জাতীয় ভেক্টর, বেগ অন্য জাতীয় ভেক্টর, আবার সরণ অন্য জাতীয় ভেক্টর, তাই না? এরা প্রত্যেকে আলাদা আলাদা। সো যদি আমি বলি যে দুইটা বল নেই, একটা হচ্ছে F1 আর আরেকটা হচ্ছে F2, তাহলে বলা যাবে এই যে দুইটা বল, এই দুইটা বল একই জাতীয়। সো বুঝতে পেরেছো? সমজাতীয় একাধিক ভেক্টর একই দিকে ক্রিয়া করলে। সো আমি এটাকে ড্রয়িংস দিয়ে যদি তোমাদের বোঝানোর ট্রাই করি, একটু দেখো। ধরে নাও একটা বল আছে, এই বলটা হচ্ছে F1, এটা হচ্ছে F1, ওকে। এবং অ্যানাদার আরেকটা ভেক্টর আছে, আরেকটা বল ভেক্টর আছে যেটা হচ্ছে F2। এখন দেখ F1 আর F2 দুইটার মান কিন্তু ডিফারেন্ট। যদি মান একই হইতো তাহলে আমি একই লিখতাম, দুইটাকে F1 লিখতাম বা দুইটাকে F2 লিখতাম বা দুইটাকে F লিখতাম। যেহেতু আমি আলাদা লিখছি, এটাকে F1 লিখছি, এটাকে F2 লিখছি, তার মানে দুইটার মান আলাদা আলাদা। ওকে, কিন্তু দুইটাকে F দিয়ে লিখছি, তার মানে হচ্ছে দুইটি একই জাতীয় ভেক্টর। তার মানে এটাও বল, এটাও বল, একই জাতীয় ভেক্টর, সমজাতীয় ভেক্টর। সো সমজাতীয় একাধিক ভেক্টর একই দিকে ক্রিয়া করলে, দেখো দুইটাই কোন দিকে ক্রিয়া করতেছে? দুটি ভেক্টরই ডান দিকে ক্রিয়া করতেছে। দুইটি সমজাতীয় ভেক্টর আছে, দুটি বল এবং দুটি ডান দিকে ক্রিয়া করতেছে, একই দিকে ক্রিয়া করতেছে। সুতরাং বলা যায় যে এই দুইটি ভেক্টর হচ্ছে সদৃশ ভেক্টর। তেমনিভাবে যদি আমি বলি এটা একটা ভেক্টর ত্বরণ যার দিক ডান দিকে, আর আরেকটা ভেক্টর রাখলাম, এটা মনে করো A1, এটা হচ্ছে A2, দুইটা আলাদা আলাদা ত্বরণের মান, কিন্তু দুইটি ভেক্টর, দ্যাটস এরা একই দিকে ক্রিয়া করতেছে বলে আমরা বলতে পারি সদৃশ ভেক্টর। তবে একটু সাবধান, যদি এমন হয় যে এদিকে বল একটা ভেক্টর আছে, এদিকে ত্বরণ একটা ভেক্টর আছে, দুইটা দিক একই আছে, তবে এটা সদৃশ হবে না। কেন সদৃশ হবে না? কারণ প্রথম কন্ডিশনটা এরা মানতেছে না যে এরা সমজাতীয়। কারণ সমজাতীয় হতে হলে দুইটি বল হবে, নাহলে দুইটি ত্বরণ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। ওকে, সো সমজাতীয় হতে হলে সদৃশ ভেক্টর হতে হলে অফকোর্স দুইটি ভেক্টরকে সমজাতীয় হতে হবে এবং একই দিকে ক্রিয়া করতে হবে। দুইটি কন্ডিশন আছে এখানে। ওকে, দেন বিসদৃশ ভেক্টরটা কি? বিসদৃশ ভেক্টর সদৃশ ভেক্টরের একদম অপোজিট। সো সমজাতীয় ভেক্টর এই কন্ডিশনটা মেনে চলবে, তবে দিকের ক্ষেত্রে এরা যদি অপোজিট হয়, একটা আরেকটা বিপরীত দিকে হয়, তখন ভেক্টর দুইটা কি হয়ে যাবে? বিসদৃশ ভেক্টর। মানে সদৃশ ভেক্টরটা তুমি যদি বুঝতে পারো, বিসদৃশ ভেক্টরটা হচ্ছে একদম অ্যাকচুয়ালি উল্টা। ঠিক আছে, ধরে নাও একটা ভেক্টর F1 আছে ডান দিকে অ্যান্ড F2 ভেক্টর আছে বাঁ দিকে। এখন আগে বলো তো যে এই দুইটি ভেক্টর কি সমজাতীয় কিনা? দুটি যেহেতু বল, তার মানে দুটি সমজাতীয় ভেক্টর। তবে দেখো দুটি সমজাতীয় ভেক্টর, তবে ভেক্টর দুইটার দিক কেমন? একটা ডান দিকে একটা বাঁ দিকে, তার মানে বিপরীত দিকে কাজ করতেছে। দ্যাটস ওয়াই যখন বিপরীত দিকে ক্রিয়া করবে তখন আমরা এটাকে বলবো বিসদৃশ ভেক্টর। বুঝতে পেরেছো? আমরা চলে যাচ্ছি পরের যে প্রকারভেদ আছে। দেখো সমান ভেক্টর। সমান ভেক্টরটা কি? সমান ভেক্টরটা সদৃশ ভেক্টরের মতো, বাট পুরো এটা সদৃশ ভেক্টর বলা যায়, কিন্তু সব সদৃশ ভেক্টরকে আমরা সমান ভেক্টর বলতে পারবো না। কেন? দেখো সমজাতীয় সমমানের আগেরটা যখন আমরা পড়েছি, এখানে আগেরটা কিন্তু সমজাতীয় ছিল এবং ভেক্টর একই দিকে ক্রিয়া করলে এটা ছিল, দুইটা কন্ডিশন ছিল, তাই না? একটু খেয়াল করো, আমরা আগে যখন সদৃশ ভেক্টর দেখলাম এখানে দুইটা কন্ডিশন ছিল। সমজাতীয় একাধিক ভেক্টর একই দিকে ক্রিয়া করলে, মানে একই জাতীয় ভেক্টর হতে হবে, একই দিকে ক্রিয়া করতে হবে, তাহলে এটা সদৃশ ভেক্টর। তবে যখন সমান ভেক্টর বলবো তখন এই দুইটা কন্ডিশনের সাথে আরও একটা কন্ডিশন চলে আসবে যে এদের মানও সমান হবে। দেখো যে সমজাতীয় ভেক্টর এরা একই দিকে ক্রিয়া করবে, এদের সাথে কি আছে? এরা সমমানেরও ভেক্টর। ঠিক আছে, তার মানে সমজাতীয় সমমানের একাধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে সমান ভেক্টর বলে। তার মানে হচ্ছে আগের বার আমরা F1 F2 লিখছিলাম,
কারণ তাদের মান আলাদা আলাদা ছিল। আর এবার ধরে নাও এটার মানও এফ, এটার মানও এফ, এবং এরা একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে দেখো দুইটাই বল, তার মানে এরা কি সমজাতীয়। প্রথম শর্তটা সিদ্ধ করতেছে। তারপরে কি সমমান, এটার মানও এফ, এটার মানও এফ। এবার কিন্তু আর F1 F2 লিখি নাই, দুইটার মান ডিফারেন্ট না, তো দুইটার মানই এফ, তার মানে এরা সমমানের। দ্বিতীয় কন্ডিশনটাও এরা মেনে চলতেছে, অ্যান্ড এদের ডিরেকশন দুইটারই ডান দিকে, তার মানে এরা একই দিকে ক্রিয়া করতেছে, এই কন্ডিশনটাও মানতেছে। সো বলা যায় যে এরা সমান ভেক্টর। তার মানে এই সমান ভেক্টরটা কিন্তু সদৃশ ভেক্টরও হতে পারে, তাই না? এটা সদৃশ ভেক্টর বলতে পারবো কোন সেন্সে? কারণ সদৃশ ভেক্টর হতে হলে দুইটা কন্ডিশন মানা লাগে। দুইটা কন্ডিশন কি ছিল? সমজাতীয় হতে হবে, একই দিকে ক্রিয়া করতে হবে। সো দুইটাই তো বল, দুইটাই একই দিকে ক্রিয়া করতেছে, তার মানে সমান ভেক্টরের সাথে এটাকে সদৃশ ভেক্টরও বলা যাবে। কিন্তু এটাকে কি সমান ভেক্টর বলা যাবে বলো তো? এটাকে কি সমান ভেক্টর বলা যাবে? সমান ভেক্টরের জন্য তিনটা কন্ডিশন মানা লাগে। একটা হচ্ছে সমজাতীয়, দেখতে পাচ্ছ দুইটাই বল সমজাতীয়, এটা মানতেছে। দুইটা একই দিকে ক্রিয়া করতেছে, এটাও মানতেছে। বাট দুইটার মান কি সমান? একটা হচ্ছে F1 আর একটা F2, তার মানে মান সমান না। দ্যাটস ওয়াই এটা শুধু সদৃশ ভেক্টর, সমান ভেক্টর না। তার মানে হচ্ছে যে সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর, সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর, কিন্তু সব সদৃশ ভেক্টর সমান ভেক্টর হবে না। ঠিক আছে? এখন যেমন সদৃশ ভেক্টরের উল্টা ছিল কি বিসদৃশ ভেক্টর, তেমনি সমান ভেক্টরের উল্টা হচ্ছে কি বিপরীত ভেক্টর। এখন বিপরীত ভেক্টরটা যদি আমরা একটু দেখি, তাহলে একদম সমান ভেক্টরের কন্ডিশনগুলো মানবে, শুধুমাত্র দিকটা বিপরীত হতে হবে। তুমি দেখো সমজাতীয় ভেক্টর হতে হবে, আবার সমমানের ভেক্টরও হবে, তবে এদের দিকটা কেমন হবে? বিপরীত দিক। যদি এমন হয় তাহলে সেটা হবে বিপরীত ভেক্টর। তার মানে আমি যদি এটাকে ড্রয়িং করে বোঝাতে চাই, দেখো এদিকে একটা বেগ আছে মনে করো v, যদি সমমানের একটা বেগ বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে এরকম দুইটার দেখো দুইটার একই জাতীয় কিনা, এটাও বেগ এটাও বেগ, তার মানে দুটি একই জাতীয়। আবার দুটির আমরা দেখতে পাচ্ছি একই জাতীয় আবার সমমান কিনা, এটার মান v এটার মানও v, তার মানে দুইটার মানও সমান। প্রথম দুইটা কন্ডিশন মিলে গেল। এরপরে কথাটা ছিল কি বিপরীত দিকে ক্রিয়া করবে, তার মানে একটা ডান দিকে একটা বাম দিকে আছে। সো এই দুইটা ভেক্টর হচ্ছে বিপরীত ভেক্টর। এখন দেখো বিসদৃশ ভেক্টর হতে হলে কিন্তু আমাদের জাস্ট দুইটা কন্ডিশন মানা লাগতো। বিসদৃশ ভেক্টরের জন্য আমাদের দুইটা কন্ডিশন মানা লাগতো। বিসদৃশ ভেক্টরের জন্য একটু দেখো, বিসদৃশের জন্য দুইটা কন্ডিশন কি ছিল? সমজাতীয় হবে, বিপরীত দিকে ক্রিয়া করবে, তাই না? এদের মান কিন্তু সমান হতে হবে এমন কোনো কথা ছিল না। তার মানে শুধু সমজাতীয় আর বিপরীত দিকে হইলেই সেটা বিসদৃশ। এটা একটু খেয়াল করো যে এরা কিন্তু সমজাতীয় এবং বিপরীত দিকে আছে, তার মানে এদের অ্যাক্সেস থেকে তুমি বলতে পারো এরা বিসদৃশ ভেক্টর। তবে স্পেশালি এদেরকে আরেকটা নাম দেওয়া হয়েছে বিপরীত ভেক্টর, কারণ এদের মানটাও সমান আছে। যদি মান সমান না থাকতো তাহলে আমি শুধু বিসদৃশ ভেক্টর বলতাম, বিপরীত ভেক্টর বলতে পারতাম না। যেহেতু মানটাও সমান, দ্যাটস ওয়াই আমরা এটাকে বিপরীত ভেক্টর বলতে পারি। যেমন সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, তাই না? তেমনিভাবে সকল বিপরীত ভেক্টর বিসদৃশ ভেক্টরের মধ্যে পড়ে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। সো আমরা যদি পরের প্রকারভেদে চলে যাই, সেটা হচ্ছে সমরেখ ভেক্টর, বিষমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টরটা কি? সমরেখ কথাটার মানেটা কি, সেন্সটা কি দাঁড়াচ্ছে? একই রেখা বরাবর, তাই না? তার মানে দিকটা একই। এরা প্যারালালি কাজ করলে দেখো একাধিক ভেক্টর একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করলে, মানে একাধিক ভেক্টরের দিক যদি একই দিকে হয় তাহলে তাদেরকে সমরেখ ভেক্টর বলবে। কিন্তু এখানে খেয়াল করো, এখানে কিন্তু কোনো কন্ডিশন নাই যে দুইটা ভেক্টর সমজাতীয় হতে হবে, তাই না? তার মানে একটা বেগ একটা ত্বরণ একটা বলও হতে পারে। সো আমরা যদি ড্র করি, মনে করে একটা বল ভেক্টরটা ডান দিকে কাজ করতেছে, আবার ত্বরণও আছে সেটাও ডান দিকে কাজ করতেছে, বেগ আছে সেটাও ডান দিকে কাজ করতেছে। এরা কিন্তু একই জাতীয় ভেক্টর না, তবে এদের দিক একই দিকে। সো একই জাতীয় না হলেও দিক যদি একই দিকে হয় তাহলে আমরা সেটাকে বলি কি ভেক্টর? সমরেখ ভেক্টর। ডেফিনেশনটা দেখো, একাধিক ভেক্টর একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করলে, তার মানে একই সরলরেখা বরাবর অথবা সমান্তরালে ক্রিয়া করলে আমরা তাদেরকে বলতে পারবো
সমরেখ ভেক্টর। বুঝতে পেরেছ? ডিফারেন্ট কাইন্ডের হলে কোনো প্রবলেম নেই সমরেখ ভেক্টরের ক্ষেত্রে। আর বিষমরেখ ভেক্টরটা কি? যদি এরা সমান্তরালে ক্রিয়া না করে, অর্থাৎ এদের ডিরেকশন যদি একই দিকে না হয়, তখন সেটা হয়ে যাবে বিষমরেখ ভেক্টর। মানে এরা যদি ডিফারেন্ট দিকে কাজ করে, একটা এদিকে একটা এদিকে একটা এদিকে, এইভাবে যদি কাজ করে, এদের ডিরেকশনটা কিন্তু সেম নাই। একটা মনে করো ত্বরণ আছে, একটা বল আছে, একটা বেগ আছে, তাহলে তিনটা দিকে একদিকে? অফকোর্স না। এই ভেক্টরগুলোকে আমরা কি বলবো? বিষমরেখ ভেক্টর। কি বলবো? বিষমরেখ ভেক্টর। কেন? দেখো, একাধিক ভেক্টর একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করলে সেটা সমরেখ, না করলে বিষমরেখ। ওকে, চলো আমরা পরেরটা চলে যাচ্ছি। কি আছে দেখতে পাচ্ছ? সমতলীয় ভেক্টর আর নৈকতলীয় ভেক্টর। আমি সবগুলো কাপল করে রেখেছি, বুঝতে পেরেছো? পেয়ারগুলো রেখেছি এমনভাবে যেন তুমি একটাকে পড়লে আরেকটাকে বুঝতে পারো। ওকে, তো সমতলীয় ভেক্টর কি? একই সমতলে যদি একাধিক ভেক্টর ক্রিয়া করে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। এখন একই সমতল বলতে মনে করো বোর্ডের এদিকে একটা ভেক্টর আছে, এদিকে একটা ভেক্টর আছে, এরা একই সমতলে আছে, একটা সারফেসে আছে। একটা ভেক্টর যদি এইভাবে বাইরের দিকে থাকতো, তাহলে এই ভেক্টরটা কি এই সমতলে আছে? না, এই সমতলে ভেক্টরের শুধু পাদবিন্দুটা আছে, তাই না? তখন এটা কিন্তু সমতলীয় ভেক্টর হইতো না। দেখো, সমতলীয় ভেক্টর হওয়ার কন্ডিশনটা কি তাহলে? সমতলীয় ভেক্টর হতে হলে একাধিক ভেক্টর একই সমতলে ক্রিয়া করতে হবে। তার মানে একাধিক ভেক্টর যদি একটা সমতলে থাকে তাদেরকে সমতলীয় ভেক্টর বলবে। ওকে, ধরে নাও এদিকে একটা ভেক্টর আছে, এদিকে একটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরই ধরে নাও এটা F1, এটা F2, দুইটা ভেক্টরই, এখানে কন্ডিশন নাই যে দুইটা একই জাতীয় হতে হবে, আমি একই জাতীয় আঁকলাম জাস্ট। সো ধরে নাও আরেকটা ভেক্টর আছে, সেটা হচ্ছে ত্বরণ, তাহলে ডিফারেন্ট কাইন্ডের হয়ে গেল। এখন এই যে তিনটা ভেক্টরই কিন্তু বোর্ডের সারফেসের উপর আছে, এই তিনটা ভেক্টর এই সারফেসে আছে, তিনটা ভেক্টর হচ্ছে সমতলীয় ভেক্টর। এখন এইটা একটা আলাদা ভেক্টর, এটা যদি এইভাবে থাকে, তুমি তাহলে বলতে পারবে এই ভেক্টরটা কি এই বোর্ডের সারফেসে আছে? বলো, এই ভেক্টরটা বোর্ডের সারফেস থেকে বাইরে আছে, তার মানে এটা কিন্তু তখন সমতলীয় ভেক্টরের মধ্যে পড়বে না। ঠিক আছে? আচ্ছা, সমতলীয় ভেক্টর তাহলে কি? যদি একাধিক ভেক্টর একটা সমতলে থাকে তাহলে সেটা হচ্ছে সমতলীয়। আর নৈকতলীয়টা কি? নৈকতলীয় হচ্ছে একাধিক ভেক্টর একই সমতলে ক্রিয়া না করলে তাদেরকে নৈকতলীয় ভেক্টর বলে। আমি একটু আগে এক্সাম্পল দিলাম যে তিনটি ভেক্টরের সাথে একটা ভেক্টর মনে করো এইভাবে বাইরের দিকে আছে, তাহলে এই ভেক্টরটা কি হবে? এই ভেক্টরটা হবে নৈকতলীয় ভেক্টর। বুঝতে পেরেছো? ওকে, এখন সমবিন্দু ভেক্টর কি? একটা বিন্দু থেকে যদি একাধিক ভেক্টর কাজ করে, একটা বিন্দুতে সবার যদি পাদবিন্দু হয়, তাহলে সেটাকে আমরা বলবো সমবিন্দু ভেক্টর। দেখো, সমবিন্দু ভেক্টর মানে কি? যে সকল ভেক্টর একই বিন্দু থেকে ক্রিয়া করে, অর্থাৎ যাদের পাদবিন্দু একই বিন্দুতে অবস্থিত, তাদেরকে সমবিন্দু ভেক্টর বলে। ধরে নাও আমি একটু আগে ড্র করছিলাম, এই যে এদিকে একটা বল আঁকছিলাম, ধরে নাও এদিকে একটা বল, এদিকে একটা বল, এদিকে একটা বল আছে, অ্যান্ড এদিকে একটা বল আছে। এইভাবে এই যে আমি চারটা বল আঁকলাম, সবার পাদবিন্দু, সবার পা কোথায়? একটা বিন্দুতে না, একটা বিন্দুতে। দ্যাটস ওয়াই এই সবাইকে বলা হবে সমবিন্দু ভেক্টর, কারণ সবার পাদবিন্দু একটা বিন্দুতে, এই জন্য সমবিন্দু ভেক্টর। নাম থেকে সেন্সটা মিলাইতে পারতেছো আশা করি। ওকে, নিচ্ছেদ ভেক্টরটা কি? নিচ্ছেদ ভেক্টর হচ্ছে যে সকল ভেক্টরের ধারক রেখা কোনো বিন্দুতে ছেদ করে না, তাকে নিচ্ছেদ ভেক্টর বলেন। আচ্ছা, মানে একটা ভেক্টর মনে করো এইভাবে আছে, আর একটা ভেক্টর আছে এইভাবে। এখন তোমরা দেখো এই দুইটা ভেক্টর কিন্তু পরস্পরকে ছেদ করার কোনো সম্ভাবনা নাই। দ্যাটস ওয়াই এই দুইটা ভেক্টরকে বলা হবে কি? নিচ্ছেদ ভেক্টর। যদি আর এই যে ভেক্টরগুলোকে আমি অ্যারো সাইন দিয়ে যে ড্র করতেছি, এটাকেই কিন্তু বলা হয় ভেক্টরের ধারক রেখা। বুঝতে পেরেছো? সো যে সকল ভেক্টরের ধারক রেখা কোনো বিন্দুতে ছেদ করে না, যদি একটা ভেক্টর আরেকটা ভেক্টরকে ছেদ না করে, তাহলে তাদেরকে বলা হবে নিচ্ছেদ ভেক্টর। ঠিক আছে? নিচ্ছেদ ভেক্টর। ওকে, দেন তো সঠিক ভেক্টরটা কি? দেখো, সঠিক কথাটার মানে হচ্ছে যার একটা মান আছে, সেটা পজিটিভ মান হোক বা নেগেটিভ মান হোক, জিরো না, জিরো বাদে যে কোনো একটা মান, সেটা পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটা মান, জিরো বাদে যদি কোনো মান থাকে তাহলে সেটাকে বলা হবে সঠিক ভেক্টর। অর্থাৎ যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে কি বলা হবে? সঠিক ভেক্টর। আর নাল ভেক্টরের এক নাম হচ্ছে কিন্তু শূন্য ভেক্টর।
বুঝছো? নাল ভেক্টরের আরেক নাম শূন্য ভেক্টর। কেন শূন্য ভেক্টর? কারণ এই ভেক্টরগুলোর মান কত হয়? শূন্য। এদের মান কত হয়? শূন্য। ঠিক আছে, তাহলে যদি শূন্য না হয় তাহলে সেটা সঠিক ভেক্টর, আর শূন্য হইলে কেউ আবার ভুল ভেক্টর বলো না, এটাকে বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। ওকে, সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে অবস্থান ভেক্টর আর সরণ ভেক্টর। অবস্থান ভেক্টরটা দেখো, অবস্থান ভেক্টর হচ্ছে যে কোনো একটা বিন্দুর অবস্থান আমি যদি ত্রিমাত্রিক কাঠামো বা দ্বিমাত্রিক কাঠামোর সাপেক্ষে বা মূল বিন্দুর সাপেক্ষে ড্র করি তাহলে সেটা হবে অবস্থান ভেক্টর। মনে করো এটা একটা অক্ষ এক্স অক্ষ আর এই অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ। এই যে এক্স আর ওয়াই অক্ষ দ্বিমাত্রিক আমি এক কাঠামো নিলাম, এখানে একটা বিন্দু আছে, মনে করো এই বিন্দুটা অ্যাকচুয়ালি মূল বিন্দুর সাপেক্ষে কোথায় আছে, এর অবস্থানটা তুমি যে ড্র করতে চাও, তুমি অফকোর্স মূল বিন্দু থেকে একটা অ্যারো আঁকবা এইভাবে, তাহলে বোঝা যাবে যে মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটা অবস্থান কোথায়, এই যে আমি অ্যারো সাইন দিয়ে দেখাই দিলাম। তাহলে এই যে ভেক্টরটা এটাকে বলা হবে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে বলা হবে অবস্থান ভেক্টর। দেখো প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো বলতে আমি এই যে এক্স আর ওয়াই অক্ষ নিলাম, এই যে কাঠামোটা নিলাম, এটা একটা প্রসঙ্গ কাঠামো। সো প্রসঙ্গ কাঠামো মানে আমি যখন একটা সাপেক্ষে কোনো কিছু ড্র করতেছি বা কোনো কিছুর অবস্থান নির্ণয় করতেছি, যার সাপেক্ষে আমি অবস্থানটা নির্ণয় করি তাকে বলা হয় প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ কাঠামো। সো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান, তাহলে একটা বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তাকে বলা হবে অবস্থান ভেক্টর। কেন অবস্থান ভেক্টরের নাম? কারণ আমি একটা বিন্দুর অবস্থানকে নির্দেশ করতেছি একটা ভেক্টর দিয়ে, এই জন্য এর নামটা এমন যে এটার নাম অবস্থান ভেক্টর। এরপর আছে কি সরণ ভেক্টর। সরণ ভেক্টর হচ্ছে কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। তুমি ধরে নিতে পারো যে এই যে কাঠামো আছে, দ্বিমাত্রিক একটা কাঠামো এক্স ওয়াই অক্ষ দিয়ে প্রকাশ করলাম, একটা বস্তুর অবস্থান প্রথমে মনে করো ছিল এখানে, তার মানে অবস্থান ভেক্টরটা কিভাবে ড্র করবা, অবস্থান ভেক্টরটা কিভাবে ড্র করবা, এইভাবে মূল বিন্দুর সাপেক্ষে ধরে নাও এটা R1, ধরে নিচ্ছি এটা R1। ঠিক আছে, ওকে, ধরে নিচ্ছি এটা R1 এবং আরেকটা বিন্দুর মানে এই বস্তুটা মনে করো অবস্থান পরিবর্তন করলো, অবস্থান পরিবর্তন করে এই বিন্দু থেকে এই বিন্দুতে গেল, তাহলে এখানে অবস্থান ভেক্টর এখানে বিন্দুটা ধরে নিচ্ছি এখানে, এই বিন্দু থেকে এখানে গেল, তখন প্রথমে ওর অবস্থান কোথায় ছিল এই বিন্দুতে, তখন অবস্থান ভেক্টরটা হচ্ছে R1। পরে অবস্থান পরিবর্তন করে বস্তুটা এই বিন্দুতে গেল, তখন আমরা বলতে পারি এর অবস্থান কত, অবস্থান ভেক্টরটা হচ্ছে R2। তাহলে অবস্থান ভেক্টরের পরিবর্তনটা কত হলো, এই দুইটাকে যদি আমি বিয়োগ করি, একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরকে বিয়োগ করি, যে পরিবর্তনটা পাবো সেটা হবে সরণ। সো আমরা বলতে পারি সরণটা কত হয়েছে, সরণটা হয়েছে এই যে এখানে। ঠিক আছে, তাহলে সরণটা হয়েছে কোথায়, এখানে। সো আমি এটাকে শুধু আর দিয়ে প্রকাশ করলাম। ওকে, তার মানে সরণ ভেক্টর কাকে বলা হবে, অবস্থান ভেক্টরের পরিবর্তন হচ্ছে সরণ ভেক্টর। তুমি বলতে পারো R ইকুয়ালস টু R1 মাইনাস R2, রাইট? ওকে, সরি, শেষ ভেক্টর থেকে আদি ভেক্টরকে বিয়োগ করতে হয়, আদি থেকে শেষ না, R2 মাইনাস R1, এটা হচ্ছে অবস্থান সরণ ভেক্টর। ঠিক আছে, অবস্থান ভেক্টরের পার্থক্যটাই হচ্ছে সরণ ভেক্টর। তুমি এটা ইজিলি এটা রিলেট করতে পারো যে আমার অবস্থান এখানে আছে, একটু পরে আমি সরে এখানে গেলাম, তাহলে আমার অবস্থানের পরিবর্তন কতটুকু হয়েছে, তা ততটুকুই হয়েছে আমার সরণ। ঠিক আছে, তার মানে অবস্থান ভেক্টরের পরিবর্তনটাই হচ্ছে সরণ ভেক্টর। ওকে, চলো আমরা নেক্সট টপিক্সে যাই। দেখো কি আছে, একক ভেক্টর কাকে বলে। এর নামটা একক কেন বলো তো, কারণ এর মান কত হতে পারে, একক। ঠিক আছে, একক ভেক্টর কেন নাম, কারণ কোনো ভেক্টরের মান যদি একক হয়, একক মানে কি এক, কোনো ভেক্টর মান যদি একক হয় তাহলে তাকে বলা হবে কি একক ভেক্টর। আবার বিপ্রতীপ ভেক্টর কাকে বলা হবে, বিপ্রতীপ হচ্ছে সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপরীত সংখ্যা হলে। তার মানে একটা ভেক্টর তুমি ধরে নাও যে একটা ভেক্টর হচ্ছে p = 3i, এটা একক ভেক্টর। আচ্ছা, একক ভেক্টরটাকে আমি তোমাদের একটু দেখিয়ে দিই, একক ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়। একক ভেক্টরকে প্রকাশ করতে যে কোনো ভেক্টরের উপরে অ্যারো সাইন না দিয়ে দেওয়া হয় একটা ক্যাপ সাইন। সো ধরে নাও একক ভেক্টর a, সো এর উপরে একটা ক্যাপ সাইন দেওয়া হবে। যদি বলি এক্স অক্ষের দিকে একক ভেক্টর কত, এক্স অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে i, সো i এর উপরে একটা ক্যাপ দেওয়া হয়। ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর কত,
জে, এটার উপরে একটা ক্যাপ দেওয়া হয়, জেড অক্ষের দিকে একক ভেক্টর কত কে। এই যে আই জে কে এরা হচ্ছে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তার মানে তুমি একক ভেক্টর যখনই শুনবা বা যখনই তুমি দেখবা তখন ওই ভেক্টরের উপরে কেমন সাইন দেওয়া হবে, একটা ক্যাপ সাইন দেওয়া হবে। ক্যাপ সাইনটা দেখলে তুমি বুঝতে পারবা এগুলার মান কত, এগুলার মান হচ্ছে 1। তাহলে যাদের মান 1 এদের দরকার কেন, এদের দরকারটা হচ্ছে এটা কোন দিকে আছে, মানটা তুমি জানো মানটা 1, ভালো কথা। সো এটা কোন দিকে, আই দেখলে তুমি বুঝতে পারবা যে এটা এক্স অক্ষের দিকে, জে দেখলে বুঝতে পারবা এটা ওয়াই অক্ষের দিকে, কে দেখলে বুঝতে পারবা এটা জেড অক্ষের দিকে, ঠিক আছে, 3টা অক্ষের দিকে। সো একক ভেক্টরের মান 1 বা একক, দ্যাটস এর নামটা একক ভেক্টর। এবার বিপ্রতীক ভেক্টর হচ্ছে, ধরে নিচ্ছি একটা ভেক্টরের মান হচ্ছে 3i, তাহলে অন্য আরেকটা ভেক্টর যদি কিউ ভেক্টর এর মান যদি এমন হয়, সো পি ভেক্টরের মান এত, কিউ ভেক্টরের মান যদি এমন হয়, এই 3-এর বিপরীত সংখ্যা কত 1/3, 1-এর নিচে পাঠিয়ে দিলে এটাই বিপরীত সংখ্যা, তাহলে এর মানটা যদি 1/3i হয় তাহলে আমরা বলতে পারবো পি আর কিউ হচ্ছে বিপ্রতীক ভেক্টর। তেমনিভাবে ধরে নাও এ ভেক্টরের মান হচ্ছে 2j এবং বি ভেক্টরের মান যদি 1/2j হয় তাহলে বলতে পারবো এ আর বি পরস্পর বিপ্রতীক ভেক্টর। কারণ মানগুলো একটু খেয়াল করে, এর মান ছিল 3 আর এর মান হচ্ছে 1/3, এর মান ছিল 2, বি এর মান হচ্ছে 1/2, একটার মান আরেকটার বিপরীত সংখ্যা। এই জন্য বলা হয় যে এই ভেক্টরগুলো পরস্পর কি বিপ্রতীক ভেক্টর, ঠিক আছে। যে সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপরীত সংখ্যা হলে তাদেরকে বলা হবে বিপ্রতীক ভেক্টর। আশা করি বুঝতে পারছো। এখন আমরা চলে যাই পরেরটাই, দেখো ভেক্টরের যোজন। ভেক্টরকে কিভাবে যোগ করা হয়, অ্যাকচুয়ালি দুইটা ভেক্টরকে কিন্তু বীজগাণিতিক নিয়মে যোগ করা হয় না, ভেক্টরকে যোগ করতে হলে ভেক্টর বীজগণিত ব্যবহার করতে হয়। তাহলে কিভাবে করতে হয় ভেক্টর বীজগণিত, এর জন্য 3টা ল আছে, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা বহুভুজ সূত্র, আর একটা হচ্ছে সামান্তরিক সূত্র। ভেক্টর যোগের সবচেয়ে যে সূত্রটা আমরা বেশি ব্যবহার করব ম্যাথমেটিক্স করতে সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র। তবে আমরা বাকি যে দুটো আছে সেই দুটো একটু আলোচনা করে নিই, চলো। দেখো ভেক্টরের যোজন, ভেক্টরকে কিভাবে যোগ করা হয়। অ্যাকচুয়ালি ভেক্টরকে তুমি লেটারের মাধ্যমে যদি বলো একটা ভেক্টরকে এ ভেক্টর যোগ বি ভেক্টর, এটা কেমন হবে, মনে করে দুইটার লব্ধি সি। সো এটা এইভাবে স্বাভাবিকভাবে লেখা হয়, তবে যখন আমরা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি অ্যাপ্লাই করব তখন এই যোগটা অ্যাকচুয়ালি কীভাবে করতে হয় সেটা বুঝতে পারবা নেক্সট স্লাইডগুলোর মধ্যেই, ঠিক আছে। আর ভেক্টর বিয়োগ কি, অ্যাকচুয়ালি বিয়োজন বা বিয়োগ বলতে কিছুই নাই। ভেক্টর হচ্ছে একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর ঋণাত্মক ভেক্টরকে যোগ করলেই হচ্ছে এটাকে বিয়োগ বলা হয়। ধরে নাও এ থেকে তুমি বি বিয়োগ করতে চাও, তাহলে কি করবা, এ ভেক্টরের সাথে যোগ করতে হবে বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টর, মানে -বি ভেক্টরকে যোগ করতে হবে, তাহলে কি পাওয়া যাবে সি ভেক্টর। এখন এটা কিভাবে মিন করে, দেখো মনে করো এ আর বি, এ ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে, তাহলে দুইটার যে যোগফল সি এদের মাঝখানে কোথাও একটা পাওয়া যাবে। এটা কিভাবে হইলো এটা তুমি পরবর্তী সূত্রগুলোতেই বুঝতে পারবা, ঠিক আছে। ধরে নাও এ আর বি কে যোগ করলে সি লব্ধি পাওয়া যাচ্ছে। এবার এই বিয়োগটা কি, অ্যাকচুয়ালি যেহেতু তুমি দেখতে পারতেছো এটা এদিকে ছিল আর বি হচ্ছে এদিকে, বি এদিকে, তাই না, তাহলে বি এর বিপরীত বা ঋণাত্মক ভেক্টর কি হবে, বিপরীত না সরি ঋণাত্মক ভেক্টর কি হবে, বি এর ঋণাত্মক ভেক্টরটা একদম উল্টা দিকে থাকবে, অর্থাৎ এটা হবে -বি, বুঝছো। যখন আমি ডিরেকশন একে দেখা দিচ্ছি তখন আর মাইনাসটা দেওয়ার দরকার হয় না অ্যাকচুয়ালি। তাহলে এই যে এ আর বি কে যোগ করলে তুমি সি লব্ধিটা মনে করো এদিকে পাবা, ঠিক আছে। তখন এই যে এ ভেক্টরের সাথে কি -বি ভেক্টরকে আমি যোগ করতেছি, আমি কিন্তু অ্যাকচুয়ালি বিয়োগ করতেছি না, আমি এখানেও যোগ করছি এখানেও যোগ করছি। এখানে এ ভেক্টরের সাথে -বি কে যোগ করছি, -বি মানে বি যেদিকে ছিল -বি হচ্ছে তার উল্টা দিকে, ঠিক আছে। তো এর সাথে -বি কে যোগ করলে যে লব্ধি পাচ্ছি সেটা হচ্ছে বিয়োগফল। তার ভেক্টর বিয়োগটা বুঝতে পেরেছো, অ্যাকচুয়ালি ভেক্টর বিয়োগ বলতে যোগকেই বোঝানো হয়, তবে যোগটা কেমন, নেগেটিভ ভেক্টরকে যোগ করা হয়। ওকে, পরেরটা আমরা দেখি, দেখো ত্রিভুজ সূত্রটা কি। ত্রিভুজ সূত্রটা খুব ইজি, একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টর পাদবিন্দু স্থাপন করে যদি আমরা দুইটা ত্রিভুজের দুইটা বাহু তৈরি করি, দেখো এটা মনে করো একটা ভেক্টর, এটা এ ভেক্টর এবং এ ভেক্টর শীর্ষবিন্দু এটা,
আর বি ভেক্টর একটা আঁকতেছি, বি ভেক্টরকে এমনভাবে আঁকলাম যেন বি ভেক্টরের পাদবিন্দুটা এই এ ভেক্টরের শীর্ষবিন্দুতে থাকে, অ্যারোর শীর্ষে এই অ্যারোর পাদবিন্দুটা আছে, এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু। এই যা মনে করলাম যে ত্রিভুজের দুইটা বাহু, তাহলে ত্রিভুজের যে বিপরীত আমরা যে তৃতীয় বাহুটি আছে, এই ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে এ আর বি এর লব্ধির মান নির্দেশ করবে। বিপরীত ক্রম বলতে কি, ক্রমটা দেখো, যদি এটা আছে এদিকে, বি এদিকে, একই ক্রম থাকলে সি এদিকে হওয়া উচিত, তাই না? সি এদিকে হওয়া উচিত, বাট বিপরীত ক্রম, তাই সিটা হবে এই দিকে, সিটা হবে এই দিকে। ওকে, ক্রমটা বুঝছো? যদি একই ক্রম হইতো, এটা এদিকে আছে, এটা এদিকে আছে, একইভাবে ক্রম অনুযায়ী অ্যারো সাইনটা নিচের দিকে থাকা উচিত ছিল এইভাবে, বাট ত্রিভুজের সূত্র অনুসারে, ত্রিভুজ সূত্র অনুসারে এখানে কোন দিকে থাকে? বিপরীত ক্রমে থাকে। দ্যাটস ওয়াই এটা আদি থেকে শেষ বিন্দুর দিকে, মানে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে একটা যে আমি লাইন ড্র করলাম বা ভেক্টর ড্র করলাম, এটাই হবে প্রথম দুইটা ভেক্টরের লব্ধি। এই যে এটা হবে সি, তার মানে সি হবে বাকি দুইটা ভেক্টরের লব্ধি। লব্ধি কথাটার মানে কি, অ্যাকচুয়ালি যোগফলটাকে বোঝাচ্ছি, তবে ভেক্টর যোগফলটা 10 আর 5 15 এইভাবে হয় না, 10 আর 5 মিলে 12 হতে পারে, 11 হতে পারে, ঠিক আছে? সো এইভাবে এই জন্য আমি এটাকে লব্ধি বলতেছি, যোগফল না বলে। দেখো আমরা একটু ত্রিভুজ সূত্রটাকে ভেঙে ভেঙে বুঝি এবার। একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু, যেমন এর শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে, প্রথম ভেক্টরের পাদবিন্দু এটা আর দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু এটা, এই দিকে যে ভেক্টর পাওয়া যায়, যে ভেক্টর পাওয়া যাবে তাই হলো প্রথম আর দ্বিতীয় ভেক্টর লব্ধির মান অধিক। তার মানে প্রথম ভেক্টরের পাদবিন্দুতে, প্রথম ভেক্টর শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলে এই যে দুইটা বাহু পাইলাম। এবার প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে যদি একটা ভেক্টর ড্র করি, এইটা হবে প্রথম দুইটা ভেক্টরের লব্ধি। এটাই ত্রিভুজ সূত্রে বলা হয়েছে। আবার বলতেছি, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম, তার মানে এই দুইটাকে আমি যোগ করতে চাচ্ছি। এবার যোগফলটা কেমন হবে? যোগফলটা হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে যে ভেক্টর পাওয়া যাবে সেটি হবে প্রথম দুইটা ভেক্টরের লব্ধি। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এটা ছিল ত্রিভুজ সূত্র। এবার বহুভুজ সূত্রটা সিমিলার ওয়েতেই লেখা হয়। বহুভুজ সূত্রটা সিমিলার ওয়েতে লেখা হয় কিভাবে? দেখো, যদি অনেকগুলো বাহু থাকে তাহলে কি করতে হবে? এই যে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু, তারপরে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় কোনো ভেক্টরের পাদবিন্দু, এভাবে ক্রমান্বয়ে প্রয়োজনীয় সংখ্যক ভেক্টর স্থাপন করলে, ধরে নাও 5টা ভেক্টর আছে, তার মানে এ ভেক্টরের প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু কোনটা? এটা। এই শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম, এটা মনে করো বি। এবার দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় কোনো ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম। আবার তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে চতুর্থ কোনো ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম। আবার চতুর্থ ভেক্টরের শীর্ষবিন্দুতে পঞ্চম কোনো ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম। এইভাবে দেখো, এটার শীর্ষবিন্দুতে বি এর পাদবিন্দু, বি এর শীর্ষবিন্দুতে সি এর পাদবিন্দু, সি এর শীর্ষবিন্দুতে ডি এর পাদবিন্দু, আবার ডি এর শীর্ষবিন্দুতে ই এর পাদবিন্দু। মনে করো আমি এই 5টা ভেক্টরকে যোগ করতে চাই, তাহলে কিভাবে পাবো? ওই ত্রিভুজ সূত্রের মতনই। এবার প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে যে ভেক্টরটা পাবো এটা হবে লব্ধি। ধরে নিচ্ছি লব্ধিটা আর, মনে করো আর। তার মানে কেমন দাঁড়াচ্ছে? এই লব্ধিটা কি হচ্ছে? লব্ধি আর ইকুয়ালস টু বলা যাচ্ছে বাকি সবগুলা ভেক্টরের যোগফল। বাকি 5টাই ভেক্টরের যোগফল। তাহলে কিভাবে বহুভুজ সূত্রটা অ্যাপ্লাই করছি? ত্রিভুজ সূত্রটাকে জাস্ট বড় করে বড় পরিসরে এঁকেছি। প্রথম ভেক্টরের দেখো যেগুলো একই সিরিয়ালে আছে বা একই ক্রমে আছে তাদেরকে আমরা যোগ করতেছি, যেটা বিপরীত ক্রমে আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লব্ধি। ঠিক আছে, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, আবার দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে চতুর্থ ভেক্টরের পাদবিন্দু, আবার চতুর্থ ভেক্টরের শীর্ষবিন্দুতে পঞ্চম ভেক্টরের পাদবিন্দু স্থাপন করছি। এবার তাহলে লব্ধি কীভাবে পাবো? লব্ধি হচ্ছে উল্টা ক্রমে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে যে ভেক্টর পাবো এটা হবে বাকি 5টা ভেক্টরের লব্ধি। এটা 5টা জায়গায় 6টা 7টা 8টা যে কোনো সংখ্যক হতে পারে। এটা ছিল বহুভুজ সূত্র। ঠিক আছে, আর সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র। এবং এই সূত্রটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে, যত লব্ধির ম্যাথ আছে
সবই করতে হবে সামান্তরিকের সূত্র দিয়ে। যদিও সামান্তরিকের সূত্রটা অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্রেরই একটা রূপ, আমি তোমাদের দেখাই, চলো বুঝতে পারবে। একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর দ্বারা যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করা যায়, একই বিন্দুতে ক্রিয়াশীল বলা হয়েছে, তার মানে এই বিন্দু থেকে আমি এদিকে একটা ভেক্টর আঁকলাম, ধরে নাও, সরি এটা একটু সোজা করে আঁকি, ধরে নাও এটা একটা ভেক্টর আছে, এটা পি। ওকে, এই বিন্দু থেকে, যে বিন্দু থেকে আমি ভেক্টরটা আঁকছি ওই বিন্দু থেকে যদি আরেকটা ভেক্টর আঁকি আমি, ধরে নাও এইদিকে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে কিউ। তাহলে এটা কি একই বিন্দু থেকে দুইটা ভেক্টরকে আঁকছি আমি, তাহলে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর দ্বারা সামান্তরিকের যদি দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করা, ধরে নিচ্ছি যে এই দুইটা ভেক্টর আঁকছি, এই দুইটা হচ্ছে সামান্তরিকেরই দুইটা বাহু। ওকে, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি, তাহলে এই বিন্দু থেকে যদি আমি সামান্তরিকের কর্ণ আঁকি, সেই কর্ণটি হবে হচ্ছে ভেক্টর দ্বয় লব্ধির মানদিক। তার মানে এই দুইটা ভেক্টর লব্ধি হবে কোনটা, এই বিন্দু থেকে সামান্তরিকের কর্ণ আঁকলে। তাহলে সামান্তরিকটা আগে আঁকি, সামান্তরিকটা আঁকার জন্য মনে করো আমি বাহুগুলা দিয়া ফিল আপ করে নিলাম, এটা সামান্তরিক। আমার ড্রয়িংটা বাজে, সো একটু অ্যাডজাস্ট করে নাও, ধরে নাও, ঠিক আছে। ওকে, দেখো, সো এই যে আমি সামান্তরিকটা পরিপূর্ণ করলাম, তাই না? তাহলে এবার দেখো এই সূত্র অনুসারে, সামান্তরিকের সূত্র অনুসারে একটা বিন্দু থেকে যদি দুইটা ভেক্টরকে আমরা আঁকি এবং এই দুইটা ভেক্টর যদি সামান্তরিকের দুইটা বাহু হয়, তাহলে এই বিন্দু থেকে সামান্তরিকের যে কর্ণ পাওয়া যাবে, এই কর্ণ হবে হচ্ছে ওই দুইটা ভেক্টরের লব্ধি, ওই দুইটা ভেক্টরের লব্ধি। এখন এটা কেন সামান্তরিকের সূত্রটা কেন ত্রিভুজ সূত্রের একটা রূপ বলছি আমি তোমাদের, দেখো এটা যদি কিউ ভেক্টর হয় তুমি বলতে পারো এটাও কিউ ভেক্টর, এটাও তো কিউ ভেক্টর। এটা যদি পি ভেক্টর হয় তাহলে এটাও তো পি ভেক্টর, তাই না? এটাও তো পি ভেক্টর। তুমি দেখো সামান্তরিকের সূত্রটা এবার ত্রিভুজ সূত্র হয় কিনা। একটু আগে তুমি ত্রিভুজ সূত্রে কি পড়েছিলা, ত্রিভুজ সূত্রে পড়েছিলা এই যে এখানে দেখো এ আর বি কে যোগ করতে হলে তৃতীয় বাহুটা হবে লব্ধি। তাহলে সিমিলার ওয়েতে এখানে দেখো তো মিলে কিনা, এই যে পি একটা ভেক্টর আর কিউ একটা ভেক্টর, এই দুইটা ত্রিভুজের দুইটা বাহু, তাহলে ত্রিভুজের এই বাহুটা হচ্ছে কি লব্ধি। সো এটা ত্রিভুজেরই একটা, ত্রিভুজ সূত্রেরই একটা রূপ, ঠিক আছে? ওকে, সো সামান্তরিকের যে সূত্র আছে, সামান্তরিকের সূত্রটা আমাদের যদি প্রতিপাদন করতে হয় তাহলে দেখো সামান্তরিকের সূত্র, যে সূত্র দিয়ে আমরা ম্যাথ সলভ করবো, অ্যাকচুয়ালি যে ম্যাথ সলভ করব সেটা বোঝার জন্য আমি ড্রয়িংটাকে একটু বড় করে আঁকতেছি এবং মানগুলো সহ আঁকতেছি। দেখো ধরে নাও এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এবং এই দুইটা ভেক্টরের মাঝখানে যে কোণ আছে এই কোণটাকে আমরা ধরে নিচ্ছি আলফা, ধরে নিচ্ছি আলফা। তাহলে লব্ধিটা কেমন হবে, লব্ধি বুঝতে হলে আমাদের অবশ্যই সামান্তরিকটা পরিপূর্ণ করতে হবে, তাই না? তাহলে লব্ধিটা কেমন হওয়া উচিত, লব্ধি হওয়া উচিত কর্ণ বরাবর। এটাই তো পড়লাম আমরা যে লব্ধিটা কোন দিকে হবে, কর্ণ বরাবর। এবার ধরে নিচ্ছি যে লব্ধি এবং পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আমি আবার বলতেছি, যে দুইটা ভেক্টরকে আমি যোগ করছিলাম পি আর কিউ, এই দুইটার মধ্যবর্তী কোণকে আমি আলফা ধরছি, আর লব্ধি এবং একটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমি থিটা ধরছি। এখন এইটাকে আমার যে সলভ করতে হয়, এটাকে যদি বুঝতে হয় যে অ্যাকচুয়ালি কীভাবে আমি ফর্মুলাটা ডেরিভেট করতে পারি, তার জন্য আমি কি করব, এই নিচের বাহুটাকে একটু বর্ধিত করলাম, বর্ধিত করে উপরের বিন্দু থেকে আমি একটা লম্ব টানলাম এখানে। এখন বলো তো এই যে পি আর কিউর যে আলফা কোণ আর এই কোণটা কি সেম হওয়া উচিত না? এটা তো অনুরূপ কোণ, তাই না? এটাও তো আলফা কোণ হওয়া উচিত, তাই তো? তার মানে এখন এটা যদি কিউ হয়, এটাও তো কিউ, এটাও তো কিউ, তাই না? এটাও তো কিউ, এটাও কিউ, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। এটা পি হলে উপরেরটাও পি, ফাইন। এখন আমরা একটু দেখতে চাই, এখন পয়েন্ট দিয়ে আমরা পয়েন্টগুলো দ্বারা একটু ডিফাইন করতে চাই। ধরে নাও এটা ও বিন্দু, এই পয়েন্টটা এ বিন্দু, এটা ধরে নাও বি বিন্দু, এটা ধরে নাও সি, এটা ধরে নাও ডি। আমি কয়েকটা বিন্দু নামকরণ করলাম। এখন তোমরা ইজিলি বলতে পারতেছো যে এখান থেকে ইজিলি কি বলা যায়, ইজিলি বলা যায় যে আমি ও ডি মানে কি লিখতে পারবো, ও ডি এই বাহুটা মানে হচ্ছে ও এ প্লাস এডি, তাই না? ও এ প্লাস এডি, একদম সিম্পল জ্যামিতি না? ওডি কিভাবে পাবো, ও এর সাথে আমি এডিকে যোগ করলে ওডি পাবো, তাই তো? ওকে, এখন একটু খেয়াল করো, আমার যে দুটা দরকার, আমার হচ্ছে এডি আর হচ্ছে
সিডি এর মানটা বের করা দরকার, এডি এবং সিডি এর মানটা বের করা দরকার। এখন আমরা কি করব, এখানে আমি এই যে সিএডি ত্রিভুজটা দেখতে পারতেছো আর সিওডি ত্রিভুজটা দেখতে পারতেছো, এই দুইটা ত্রিভুজে অ্যাকচুয়ালি আমি অ্যাপ্লাই করব হচ্ছে সাইন কজের ফর্মুলা, ঠিক আছে? সো আগে আমরা একটু সিএডি ত্রিভুজে অ্যাপ্লাই করি। ত্রিভুজ সিএডি থেকে কি লেখা যায়? ত্রিভুজ সিএডি কোন ত্রিভুজটা বলো তো? এই যে ত্রিভুজটা দেখতে পারতো সেই ত্রিভুজটার কথা বলতেছি। সো এই সিএডি ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি? এখন এখানে আমি যদি কস থিটা অ্যাপ্লাই করি, আগে সাইন থিটা অ্যাপ্লাই করলাম, ওকে মনে করো সাইন থিটা না, এই কোনটাকে আমি কত ধরছি? আলফা, তাই না? সো সাইন আলফা মানে কত হবে? আমরা জানি সাগরে কি লবনতি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব কোনটা? সিডি। অতিভুজ কোনটা? এসি, তাই না? লম্ব হচ্ছে সিডি আর অতিভুজ কোনটা? এসি। সো আমরা জানি সাগরের লবনতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? লম্ব হচ্ছে সিডি আর অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এসি। ওকে, তাহলে এখান থেকে আমাকে বলো যে সিডি এর মানটা কত? এই সিডি এর মানটা কত হওয়া উচিত? সো সিডি ইকুয়ালস টু হওয়া উচিত এসি ইন্টু সাইন আলফা, এসি ইন্টু সাইন আলফা। এখন কথা হচ্ছে এসি এর মান কত? এসি এর মান তুমি লিখে রাখছো আগেই, এটা কিউ, দ্যাটস এটা হওয়া উচিত কত? কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। ওকে, তুমি সিডি এর মান পেয়েছো। এবার আমাদের যেটা দরকার এডি এর মানটা বের করা দরকার। আমি অলরেডি সিডি এর মানটা পেয়েছি, এবার দরকার এডি এর মান, ঠিক আছে? এডি এর মানটা বের করতে হলে আমার সেম ত্রিভুজে আমি সাইনের জায়গায় কি অ্যাপ্লাই করব? কজের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে কজ আলফা ইকুয়ালস টু ফর্মুলা কি? আমরা জানি কবরে ভূততি মানে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি কত? এডি। অতিভুজ কত? এসি। তাহলে এডি ডিভাইডেড বাই এসি, তাই তো? এডি ডিভাইডেড বাই এসি, ভূমি বাই অতিভুজ। এখন কথা হচ্ছে আমি যদি এখানে ভূমি এডি বের করতে চাই, তাহলে ভূমি এডি ইকুয়ালস টু কি হবে? এডি ইকুয়ালস টু লেখা যাচ্ছে এসি কজ আলফা, এসি কজ আলফা, তাই না? ওকে, সো এসি কজ আলফা, দেখো এসি কজ আলফা। এখন এসি মানে কত বলো তো? এসি বাহুটার মান কত? এসি এর মান কত? কিউ, তাই না? দ্যাটস ওয়াই বলা যায় কিউ কজ আলফা, এটাকে বলা যাচ্ছে কি? কিউ কজ আলফা। ওকে, তাহলে আমি দুইটার মান পেয়েছি, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে সিডি। এখন আমাদের করাটা ইজি হবে। দেখো আমি এখন বড় ত্রিভুজটার জন্য অ্যাপ্লাই করবো। ও সিডি যে ত্রিভুজটা আছে, এই যে এই ত্রিভুজটা ও সিডি, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে আমরা পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, তাই না? ওকে, চলো আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি। সো আমি পরের পেজে যাচ্ছি, একটু দেখো। আমি তোমাদের সুবিধার জন্য ত্রিভুজটা আরেকবার একটু ড্র করে দিচ্ছি। এখানে ত্রিভুজটা এখানে আরেকবার ড্র করে দিচ্ছি। সো আমরা এটাকে একটু বর্ধিত করেছিলাম, এভাবে ছিল। এটা ছিল পি, এটা ছিল কিউ, এটা ছিল অ্যালফা কোণ, তাই না? এটাও অ্যালফা কোণ ছিল। ওকে, দেন এখানে একটা কর্ণ এঁকেছিলাম, যেটা আর ছিল। আমরা পয়েন্টগুলোর নাম দিয়েছিলাম হচ্ছে, এটা ও ছিল, এটা এ ছিল, এটা বি ছিল, এটা সি ছিল আর এটা ছিল ডি। সো আমার এখানে অ্যাপ্লাই করতে হবে ও, আচ্ছা এই কোণটা ছিল কিন্তু থিটা, এই কোণটা ছিল থিটা কোণ, এই কোণটা ছিল থিটা কোণ। আমি ত্রিভুজ অ্যাপ্লাই করতেছি কোনটা? ও সিডি, এই বড় ত্রিভুজটাতে অ্যাপ্লাই করতে যাচ্ছি। সো ত্রিভুজ ও সিডি এর জন্য কি হয় দেখো, ত্রিভুজ ও সিডি হতে এখানে ত্রিভুজ ওসিডি কিন্তু একটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি একটা সমকোণী ত্রিভুজ। সো সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করতে হয়, তোমরা জানো যে আমরা কি অতিভুজের স্কোয়ার, অতিভুজকে ও সি, অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। ভূমি কত? ওডি, ও ডি স্কোয়ার যোগ লম্ব কত? সিডি, সিডি স্কোয়ার। একদম এসএসসিতেই শিখছো তোমরা পিথাগোরাসের উপপাদ্য, সেটা অ্যাপ্লাই করলাম। এখন ওসি মানে কত বলো তো? ওসি এর মান কত? ওসি এর মান হচ্ছে আর। তার ওসি স্কোয়ার যেখানে আছে, তুমি এটাকে, আচ্ছা আমরা একটু পরে লিখি তাহলে। ওসি স্কোয়ারকে ওসি স্কোয়ারই লিখতেছি। এখন বলো ওডি স্কোয়ার কি লেখা যায়? ওডি মানে কি? তুমি প্রিভিয়াস স্লাইডে আমি তোমাদের বলছিলাম না
এখানে দেখো ওডি মানে কি ওএ প্লাস এডি, ওএ প্লাস এডি, তাই না? তাহলে ওডি এর জায়গায় আমি ওএ প্লাস এডি লিখতে পারি। তাহলে ওডি এর জায়গায় কি লেখা যায়? ওএ প্লাস এডি, ও এ প্লাস এডি। যেহেতু ওডি এর স্কোয়ার আছে তাহলে এটার হোল স্কোয়ার হবে, দেন প্লাস সিডি স্কোয়ার। এখন এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো বাম দিকে কি আছে? বাম দিকে আছে ও সি স্কোয়ার, আর এখানে কি আছে? ও এ। ও এ আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা দিলে এখানে ও এ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এডি, এডি দেন প্লাস কি আছে? সিডি স্কোয়ার, প্লাস কি আছে? সিডি স্কোয়ার। ওকে, এখন যদি আমরা মানগুলো বসাইতে চাই একটু খেয়াল করো, মান কত কত? ও সি মানে কত? ও সি, এই ও থেকে সি পর্যন্ত কার মান হবে? আর এর মান, তাই তো? তার মানে আর স্কোয়ার ইকুয়ালস টু ও এ মানে কত? ও এ মানে হচ্ছে পি, তাই না? দেখো ও থেকে এ পর্যন্ত এটা কি? পি। সো ও এ স্কোয়ার মানে কি হবে? পি স্কোয়ার প্লাস এডি মানে কত? এডি মানে আমরা প্রিভিয়াস স্লাইডে বের করে রাখছিলাম, এডি মানে কত? এডি ভূমির মানটা বের করছি আমরা। এডি মানে হচ্ছে কিউ কজ অ্যালফা, এডি মানে হচ্ছে কিউ কজ অ্যালফা, তাই না? তার মানে এডি স্কোয়ার আছে, তার মানে হচ্ছে কিউ কজ আলফার স্কোয়ার। সো কিউ কজ আলফার স্কোয়ার, তাই না? তাহলে আমি একবারে লিখলে কি হয়? কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এডি এর মানটা লিখলাম, প্লাস 2 ও এ মান কত? ও এ মানে হচ্ছে পি, আর এডি মানে কত? এডি মাত্রই দেখছো কিউ কজ আলফা, তাই না? এই যে এডি স্কোয়ার মানে কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা লিখলাম। আমরা প্রিভিয়াস স্লাইড থেকে জানি কি এডি মানে হচ্ছে কিউ কজ আলফা প্লাস সিডি এর স্কোয়ার। সিডি এর মানও তো বের করছি আমরা। সিডি এর মানটা একটু দেখো, সিডি এর মান কত ছিল? সিডি এর মান ছিল হচ্ছে কিউ সাইন আলফা, সিডি এর মান ছিল কিউ সাইন আলফা। তার মানে সিডি স্কোয়ার আছে, তার মানে কি হবে? কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা হবে, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ওকে, সাইন স্কোয়ার আলফা। এখন একটু দেখো যে এখানে আর স্কোয়ার লিখলাম ইকুয়ালস টু কী লেখা যায়? পি স্কোয়ার। আর এই যে দেখো কিউ স্কোয়ার কী আছে এখানে? কিউ স্কোয়ারটা কমন নিচ্ছি আমি কোন কোন জায়গা থেকে? এখানে এইটুকু থেকে কিউ স্কোয়ার কমন নিলে কী থাকতেছে? কজ স্কোয়ার আলফা। আর এইটুকু থেকে কিউ স্কোয়ারটা কমন নিলে কী থাকতেছে? সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা। এই দুইটা থেকে আমি কিউ স্কোয়ার কমন নিয়েছি, যে এইটুকু আর এইটুকু থেকে আমি কিউ স্কোয়ারকে কমন নিয়েছি। ওকে, দেন বাকি থাকলো কি? বাকি থাকলো প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে কি বাকি থাকলো? 2p কিউ কজ আলফা। ওকে, এখন বলো কজ স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফার যোগফলটা কত? 1। তোমরা জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে কত? 1। সো এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু, সো আমি বলতে পারি আর স্কোয়ার ইকুয়ালস টু, আর ইকুয়ালস টু কি লেখা যাবে? স্কোয়ারটা এদিকে আসলে কি হবে? রুট ওভার এখানে কি থাকতেছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু এটুকুর মান কত? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1। সো এখানে কিউ স্কোয়ার ইন্টু 1 মানে কিউ স্কোয়ার থাকতেছে। আর কি আছে বাকি ওদিকে? প্লাস 2p কিউ প্লাস 2p কিউ কজ আলফা। ওকে, তাহলে আর এর যে ফর্মুলাটা আমরা পাইলাম, আর এর ফর্মুলাটা হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটাই হচ্ছে লব্ধির ফর্মুলা, এটাই হচ্ছে লব্ধির একমাত্র ফর্মুলা। ওকে, এটা হচ্ছে লব্ধির ফর্মুলা। এখন লব্ধি যে কোণে আছে, কোণটাকে আমি কত ধরছিলাম? থিটা ধরছিলাম। তাহলে থিটাটা কেমনে বের করা যায়? থিটাটা বের করতে হলে এটা ইজি, যে আমরা যদি ট্যান থিটা অ্যাপ্লাই করি, ট্যান থিটার ফর্মুলাটা একটু দেখো, যে আমরা যদি এখানে ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করি, এর পরের অংশ আমি এখানে করতেছি, ঠিক আছে? যদি আমি ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করি, সেটা অন্য কালি দিয়ে করি। ট্যান থিটা, এই বড় ত্রিভুজে আমি ট্যান থিটা অ্যাপ্লাই করতে চাই। বড় ত্রিভুজ বলতে ও সি ডি ত্রিভুজ, যে ত্রিভুজ ও সি ডি হতে এখানে তুমি ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করলে ট্যান থিটা ইকুয়ালস টু আমরা কি জানি? ঠ্যাং লম্বা ভূত, তাই না? তার লম্ব বাই ভূমি সিডি বাই ওডি, সিডি ডিভাইডেড বাই ওডি। এখন ওডিকে আমি কি লিখতে পারি? ওডিকে লেখা যায়, আচ্ছা ওডিকে আমি এক লাইন লিখলাম, সমস্যা না। ওডি মানে কি? ওডি মানে হচ্ছে
ও এ প্লাস এডি, তাই না? ওডি মানে হচ্ছে কি এসিডি ডিভাইডেড বাই ওডিকে কি লেখা যায় ও এ প্লাস এডি, এটা লেখা যায় তো। ওডি মানে হচ্ছে ও এ প্লাস এডি। ওকে, এখন তুমি সিডি ও এ এডি এদের সবার মান বসালে আনসার চলে আসবে। দেখো তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি লেখা যায়, সিডি এর মান কত, সিডি এর মান কত পেয়েছি আমরা, সিডি এর মান পেয়েছিলাম এখানে, দেখো সিডি এর মান কত পেয়েছিলাম, সিডি ইকুয়ালস টু কিউ সাইন আলফা পেয়েছিলাম। কিউ সাইন আলফা, তার মানে আমি সিডি এর জায়গায় কি লিখবো, সিডি এর জায়গায় লিখবো কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ও এ মানে কত, ও এ মানে পি, ও এ মানে পি প্লাস এডি মানে কত, এডি মানে কিউ কজ আলফা, এটা আমি বের করছিলাম আমরা। এডি মানে হচ্ছে, দেখো এডি মানে হচ্ছে কিউ কজ আলফা, তাই না? সো কিউ কজ আলফা লিখতে পারি আমরা, তাহলে এটা হচ্ছে কিউ কজ আলফা। তাহলে এই যে আমাদের ফর্মুলা এগুলো ট্যান থিটার, এখান থেকে তুমি থিটা বের করতে চাইলে থিটা ইকুয়ালস টু কি লেখা যাবে, সো থিটা ইকুয়ালস টু হচ্ছে ট্যান ইনভার্স, উপরে কি আছে, উপরে আছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই নিচে কত আছে, নিচে আছে পি প্লাস কিউ কজ আলফা। এই যে ফর্মুলাটা দেখলাম, এটা হচ্ছে কোণ বের করার জন্য। যদি বলা হয় যে লব্ধি কত কোন দিকে ক্রিয়া করবে, তখন আমরা বলতে পারবো থিটা বের করে বলতে পারবো লব্ধি পি ভেক্টরের সাথে এত ডিগ্রি, মনে করো থিটার মান তুমি 30 পাইলাম, তাহলে লিখবো কিভাবে যে পি ভেক্টরের সাথে লব্ধি 30 ডিগ্রি কোণে থাকবে। সো লব্ধির মান বের করার জন্য হচ্ছে এটা হচ্ছে লব্ধির মান, এটা হচ্ছে লব্ধির মান, এটা লব্ধির মান, আর এটা হচ্ছে লব্ধির দিক, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লব্ধির, ওকে এটা হচ্ছে দিক, এটা হচ্ছে কি লব্ধির, এটা হচ্ছে লব্ধির দিক, এটা লব্ধির দিক। ওকে, আশা করি পুরোটা বুঝতে পেরেছো। তাহলে লব্ধির মান বের করার জন্য ফর্মুলা আমরা দেখলাম, লব্ধির দিক বের করার জন্য আমরা ফর্মুলা দেখলাম। সো এই ফর্মুলাগুলোকে কিভাবে ইউজ করতে হবে ম্যাথমেটিক্সে, কিভাবে নৌকা স্রোতের ম্যাথ সলভ করতে হবে, কিভাবে বৃষ্টি ছাতার ম্যাথ সলভ করতে হবে, সবগুলোতে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। বৃষ্টি ছাতার জন্য আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব, নৌকা স্রোতের জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করব, আমাদের হাজারো ফর্মুলা মুখস্থ করতে হবে না। ঠিক আছে, সো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। যদি তারপরে কারো কোনো প্রবলেম থাকে সকলে একটু প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর থ্যাংক ইউ সো মাচ পুরা ক্লাসটা ধৈর্য ধরে দেখার জন্য। দেখা হবে পরের লেকচারে, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।